আমাদের গল্পের কথাগুলির পক্ষ থেকে আজকের নিবেদন সমীরণ সামন্তর লেখা ব্রেকিং নিউজ। তার জন্ম 1991 সালে পশ্চিম মেদিনীপুর জেলায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে স্নাতক ও WBUT থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে কলকাতায় একটি ছোট ব্যবসায়িক কাজের সাথে যুক্ত। ছোটবেলা থেকেই গোয়েন্দা আর ভূতের গল্পের টানে বরাবরই সাড়া দিয়ে আসতে আসতে নিজের খেয়ালে লিখতে শুরু করলেন। প্রতিলিপিতে নিয়মিত লেখা দেওয়া ছাড়াও বিভিন্ন ফেসবুক গ্রুপে তার লেখা বহু প্রশংসা কুড়িয়েছে। তার লেখা আইরিশ রহস্য, কচি পাঁঠার ঝোল, শিশু হাসি নিকেতন উল্লেখযোগ্য লেখার মধ্যে কয়েকটি। এছাড়াও তার লেখা গল্প মাম আমাদের চ্যানেলে পরিবেশিত হয়েছে, যা খুবই জনপ্রিয়। সেই গল্পের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, যারা শোনেননি সেখান থেকে শুনে নিতে পারেন। লেখকের নিজস্ব ব্লগ ও অন্যান্য লিঙ্ক নিচের ডেসক্রিপশনে দেওয়া রইল। আমাদের গল্পের কথাগুলি এইরকমই নানান স্বাদের গল্প পরিবেশন করে থাকি। যদি আপনাদেরও নিজস্ব লেখা কোনো গল্প থেকে থাকে, যদি আপনারা চান যে সেটা আমরা পরিবেশন করি, তাহলে আমাদের সাথে মেলে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের মেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও আপনারা আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকের গল্পের শেষেও থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন। প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম পরের গল্পে জানানো হবে। আগের গল্পের প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম স্নেহা মাঝি, কুন্তল মান্না ও মৌমিতা সাউ। নিত্য নতুন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন ব্রেকিং নিউজ। শুনতে থাকুন। এখনকার সব থেকে বড় খবর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পিকনিক গার্ডেনের সেই বাড়ির 4 তলায়, যেখান থেকে গতকাল রাতে একটা মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত মৃতের কারণ সঠিকভাবে জানতে পারেনি। দেহটি পোস্টমর্টমে পাঠানো হয়েছে মর্গে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী এই ঘরটি কোনোভাবে অভিশপ্ত ছিল। গত কয়েক বছর ধরে কেউই থাকে না এখানে। মৃত ব্যক্তি সম্ভবত সেই রহস্যের সন্ধান করতেই এসেছিলেন। টিভি বন্ধ হয়ে গেল। চোখটা ধীরে ধীরে বন্ধ করলাম। মনের ভেতর কালকের ছবিটা জ্বলজ্বল করছে, ঠিক পর্দার মধ্যে সিনেমার মতো। কাল ওই ঘরে একজন নয়, 2 জন ছিল। আমি আর আমার ছোটবেলার বন্ধু তিতির। আমরা আজ থেকে নয়, খুব ছোটবেলা থেকেই ভূতের উপর অগাধ বিশ্বাস রাখতাম। আর সেই বিশ্বাসের ওপর ভর করে পশ্চিমবঙ্গের প্রায় 34টি ভূতের আস্তানার খোঁজ দিয়ে ফেলেছি। আমাদের ইউটিউবে একটি চ্যানেলও আছে, নাম এক বাক্স ভূত। তিতির বানিয়েছিল। বছর 3 মধ্যে 3 লক্ষ মেম্বার আমাদের চ্যানেলে। আর কি চাই। আর একটা কথা বলে রাখি, তিতিরের বাবা কলেজ স্ট্রিটের নামী বই প্রকাশনীর সাথে যুক্ত। কাকুই আমাদের একটা বই লেখার কথা বলেন, যেখানে থাকবে আমাদের সাথে ঘটে যাওয়া রোমহর্ষক কিছু সত্য ঘটনা, আর সঙ্গে থাকবে তোলা কিছু ফুটেজের ছবি। লেখালেখি আমার দ্বারা হয় না, ভারটা সেই তিতিরই নিয়ে নেয়। সামনের সপ্তাহেই বেরোনোর কথা ছিল বইটা, কিন্তু তার আগেই তিতির ছেড়ে চলে গেল আমাকে। ভাবতেই কষ্ট হচ্ছে আমার। সত্যি বলতে ভাবতে পারছি না সত্যিটাকে। পিকনিক গার্ডেনের অভিশপ্ত বাড়িটা সত্যি কতটা নিষ্ঠুর আজ বুঝতে পারছি। ঘটনার সূত্রপাত ঠিক আজ থেকে সপ্তাহ 2 আগে। এক বন্ধুর মারফত
খবরটা আমার কানেই গেছিল। বরাবরের মতো আমি লোকেশন সার্চিংয়ে দিলাম। সবকিছু মোটামুটি আমাদের পক্ষেই আছে। রাত্রিতে তিতিরকে ফোন দিয়ে বললাম আমাদের নতুন লোকেশনের কথা। স্বাভাবিকভাবেই এক কথায় রাজি হয়ে যায়। এর মাঝে আমি লোকেশনটা একবার সার্ভে করে নিলাম 1-2 পর। সবকিছু বুঝে টার্গেট পজিটিভ করলাম। তিলজলা পোস্ট অফিস থেকে একটু এগোলেই তারামহল, আর তার ঠিক অপর পারেই এই বিল্ডিংটা। নাম এখনো ঠিক হয়নি, বোর্ডের জায়গাটা আপাতত ফাঁকা। 6 তলা উঁচু ইমারত, দেখতে বেশ লাগে। প্রতিটা তলায় 2টো করে ফ্ল্যাট রয়েছে। আশ্চর্যের বিষয় যে 4 তলার পর থেকে বাকি ওপরের 2 তলার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। মাঝপথে কাজ ফেলে চলে গেছে যেন। লক্ষণীয় আরেকটা ব্যাপার হলো, বাসিন্দা বলতে একমাত্র 1 তলা আর 2 তলায় থাকে, বাকি ওপরের পুরোটাই ফাঁকা। এটা খুব একটা ভালো বিষয় নয়। 1 তলার এক বয়স্ক মানুষের সাথে আলাপ হলো। উনি এখানের পুরনো ভাড়াটিয়া, আছেন প্রায় বছর 2 হবে। যে কথাগুলো উনি বললেন কতটা সত্যি জানি না, তবে লোম খাড়া হয়ে গেছিল শোনার সময়। এই কমপ্লেক্সের 4 তলা কমপ্লিট হবার পর ওই ফ্ল্যাটে একটি পরিবার আসে। ছোট্ট একটি মেয়ে ও তার বাবা মা থাকা শুরু করেন সেদিন থেকেই। পাশের ফ্ল্যাটটা ফাঁকা ছিল তখনও, কিন্তু 1-2 মাথায় কিছু কথা কানঘুষো মতো রটে গেল। মহিলাটি নাকি তন্ত্রমতে জাদু টোনা করে, কি সব বাজে বাজে কাজ করেন। কথাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা বিশ্বাসযোগ্য নয়। 1-2 পরের কথা, খুব ভোর সকাল। মর্নিং ওয়াক করাটা আমার বরাবরের অভ্যাস। সবাই যখন ঘুমোয় আমি চুপটি করে বেরিয়ে পড়ি আস্তে করে দরজা খুলে। কিন্তু সেদিন গেট টেনে খোলা মাত্রই শরীরটা গুলিয়ে উঠল। চোখের সামনে বাইরের পাপোশে রক্ত পড়ে থাকতে দেখে, সঙ্গে একটা মোড়গের মাথা। এরকম দৃশ্য কখনো দেখিনি। আমার গাটা গুলিয়ে উঠল। ভেতরে এসে মুখে চোখে জল দিয়ে চুপ করে বসে পড়লাম। সেই মুহূর্তে কাউকে কিছু বলিনি। পরে খবর পেলাম পাশের বাড়ির রক্ষিত বাবুর ঘরের সামনেও গতকাল নাকি একই কাণ্ড ঘটেছে। সন্দেহ সরাসরি যায় ওই ঘরের ওপর, কিন্তু কিছু বলতে পারছিলাম না প্রমাণের অভাবে। কমপ্লেক্সটি রাতারাতি ভয়াবহের আকার নেয়। দিনের বেলা সবাই বেরোয়, আর অন্ধকার হওয়ার আগেই যে যার প্যাসেজে তালা মেরে দেয়। মাসখানেক এভাবেই চলতে থাকে ভয়ে ভয়ে। আমরা লিখিত চিঠি জমা দেওয়ার কথা ভাবলাম কমপ্লেক্সের অথরিটিকে, যদি কোনোভাবে সমস্যার সুরাহা করা যায়। কিন্তু হঠাৎই ঘটল অদ্ভুত কাণ্ড। 3 ধরে ওই বাড়ি থেকে কাউকে বেরোতে না দেখে আমরা সবাই যত না বেশি ভয় পেলাম, তার থেকেও বেশি চিন্তিত হলাম। সকালবেলা সবাই মিলে জড়ো হয়ে ঠিক করলাম 4 তলায় যাব একসাথে। দরজার সামনে যেতেই নাকে বিভৎস পচা গন্ধ এলো। স্থানীয় পুলিশকে খবর দিতেই হলো। ভেতরে 3টে মৃতদেহ ছিল। তবে সেই জঘন্য দৃশ্য দেখাটা সবার পক্ষে সম্ভব নয়। আমিও পারিনি। ভেতর থেকে জাগার দিয়ে বমি উঠে এসেছিল। কোনো রকমে সামলেছিলাম নিজেকে। ঘরের ডাইনিং রুমের মাঝে সাজানো ছিল একটি নরকঙ্কালের মুন্ড। পুরো কপালে সিঁদুর লেপা, বসানো আছে একটি বেদি করে। তার চারপাশে রক্ত জবা ফুল তাজা আছে এখনো লাল তরলের মধ্যে। সামনে রাখা আছে 2টি বড় হার, আর ঠিক তারই সামনে একটি তামার পাত্র।
লাল ঘন তরলে পরিপূর্ণ ঠিক ঠিক করছে। তার কাছ থেকে ফোঁটা ফোঁটা লাল পড়ে সাদা মার্বেলের ওপর একটি নকশা করা ত্রিকোণ মতো। সামনে শুয়ে আছে ছোট্ট মেয়েটা, তবে তার দেহটা সাদা ফ্যাট ফ্যাট করছে, ঠিক যেন সমস্ত লোহিত রক্তকণিকা শুষে নিয়েছে কেউ। মেয়েটার পায়ের আঙুলের দিকে চোখ যেতেই চমকে উঠতে হয়। দুটো পায়ের বুড়ো আঙুল নেই, কেটে ফেলা হয়েছে। সেই ত্রিকোণের দুটি কোণে একটি একটি করে আঙুল রেখে দেওয়া হয়েছে, আর একটি কোণ ফাঁকা এখনো। মার্বেলের সেই অংশটা সম্পূর্ণ রক্তিম বর্ণ ছেড়ে মেরুন রঙের হয়ে গেছে শুকিয়ে। ঠিক সামনে সাদা লাল পাড়ের শাড়ি পরে বসে আছে মহিলা, মাথা নিচু করে। শরীরে যে প্রাণ নেই সেটা বোঝা যায় ওনার খোলা চোখের মণিতে রক্তাক্ত আঁচড় দেখে। ঠিক যেন চোখটা রক্ত ডিমের কুসুমের মতো ঘেঁটে গেছে আর শুকিয়ে শুকিয়ে কালচে হয়ে গেছে। ডান হাতে একটা ধারালো ছুরি ফলার মতো। ঠিক তার পাশে উপর হয়ে শুয়ে আছে তার স্বামী। গলার কাছ থেকে বাদামি রঙের শুকনো তরলে পূর্ণ। হয়তো ওই ত্রিকোণের শেষ কোণের উপকরণ জোগাড় চলছিল। এক নিঃশ্বাসে বয়স্ক লোকটি সমস্ত কিছু বলার পর একটু জল খেলেন, তারপর শুরু করলেন আবার। পুলিশ ঘটনার তদন্তে নামার পর রুটিন চেকে আমাদের জবানবন্দি নেয়, আর তারপর সমস্ত কিছু কমপ্লিট করে আইনি নিয়ম। ভেবেছিলাম সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটাই যে নতুন অধ্যায়ের শুরু করে দিল বুঝলাম ঠিক 1 মাসের মাথায়। আর এক নতুন দম্পতি আসে ওই 4 তলার ঠিক পাশের ফ্ল্যাটে। যেদিন এসেছে ঠিক সেদিন মাঝরাতেই ভয়ানক চিৎকার শুনতে পাই আমরা। আবারও তড়িঘড়ি করে ছুটে যাই ওপরে একসাথে। তারপর যা শুনলাম তাতে ওই রাতে লোম খাড়া করে দিল। দম্পতিদের কোনো কিছুই গোছানো হয়নি তখনও। শরীরে ক্লান্তি স্পষ্ট দুজনের। রাতে কোনো রকমে কিছু খেয়ে শোয়া মাত্রে দরজায় টোকা পড়ে। তখন রাত্রি 1টা পেরিয়ে গেছে। এত রাত্রে আবার কে? ভদ্রলোকটি উঠে গিয়ে কিছুটা বিরক্তির সাথে দরজা খুললেন, কিন্তু কাউকে দেখতে পান। এভাবে পর পর আরো 2বার হয়। তারপর ব্যাপারটা থেমে যায়। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। ওরা তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ ওনাদের দুজনের ঘুম একসাথে ভেঙে যায়। অনুভব করে ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে, যেটা ওনাদের বোঝার বাইরে। এমন একটা কিছুর উপস্থিতি ঘটেছে যেটা ঘরের শান্ত পরিবেশকে নষ্ট করেছে। ঘরের উষ্ণতা একটু বেড়েছে মনে হলো, কিন্তু কেন ঘটছে, কি ঘটছে কিছুই বোঝার উপায় নেই। দুজনে একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। পাশ ফিরে আলোটা জ্বালতেই দম্পতির চোখে পড়ল সামনে 3টি অন্ধকার ঘন ছায়াবৃত্তের আকারের শরীর দাঁড়িয়ে আছে। ঠিক ওদের দিকেই তাকিয়ে আছে নিষ্পলকভাবে। তাদের মধ্যে একটি ছোট মেয়ে ছিল, একটি লোক ছিল যার গলায় চেরা দাগ, আর একটি মহিলা যার চোখের কোটরটা শূন্য। সেই শূন্য কোটরেও রক্ত আগুন ঝরে পড়ছে। কথাটা একটুও ফেলে দেবার মতো নয়। আমরা এতটুকু অবিশ্বাস করিনি। ওই দম্পতি ওই ঘরের কোনো ঘটনাই জানতো না, কারণ ওরা এই সবে এসেছে দিল্লি থেকে ট্রান্সফার নিয়ে। কলকাতা ওদের কাছে নতুন শহর। পরদিনই ওরা ঘর ছেড়ে দেয়, আর তারপর থেকে চলে আর এক বিপদ। 3 তলার লোকেরা মাথার ওপরে পায়ের চলার শব্দও পায় মাঝরাত্রে, কেউ না থাকা সত্ত্বেও। আমরা কোনো শব্দ আজও পাইনি, কিন্তু পাওয়ার চেষ্টাও করিনি। হয়তো
ওপরে গেলে কথা আটকে গেল বয়স্ক ব্যক্তির। বুঝলাম, সেই থেকেই এই কমপ্লেক্সের দুর্নাম ছড়িয়ে গেছে। আজ বছর খানেক হলো ওপরতলা সম্পূর্ণভাবেই বন্ধ। তিতিরকে সমস্ত ঘটনা বলার পর দুজনেই ঠিক করলাম ওই স্থানে একটা রাত যেভাবেই হোক আমাদের কাটাতে হবে। ভালো ফুটেজ পেলেও পেতে পারি। সমস্ত সেটআপ নিয়ে আমরা ওখানে গেলাম ঠিক রাত্রি 10টা নাগাদ। নাইট ভিশন ক্যামেরা দিয়ে মোটামুটি 4 তলাটা সম্পূর্ণভাবে কভার করে দিলাম। ইনফ্রারেড থার্মোমিটার, ইএমএফ সেন্সর, ডিজিটাল ভয়েস রেকর্ডার আর একটি ঘোস্ট বক্স, মোটামুটি এই আমাদের সরঞ্জাম। সমস্ত কিছু সেট আপ করার পর সময় চলে এলো 12র কাঁটায়। রাত কাটানোর প্ল্যান সাধারণত 2টি ধাপে থাকে। প্রথম ধাপে আমরা দুজনে চারদিকটা একসাথে ইনভেস্টিগেট করি। এই ধাপটা খুব ভাইটাল। সেন্সরের ভ্যালু অনুযায়ী স্পট মার্কিং করি। ঠিক যেই স্থানে রিডিং ভালো আসে তার মধ্যে বেশ দুটো স্পট বেছে নেওয়া হয়। পরের ধাপে ওই দুটো স্থানে আমরা বাকি রাতটা কাটাই। ভোর হওয়ার সাথে সাথেই বেরিয়ে আসি ওখান থেকে। রাতের বেলা গা ছমছমে পরিবেশ। তিতির আর আমার অভ্যাস আছে এই পরিবেশকে সঙ্গী করে অশরীরীর জন্য অপেক্ষা করার। সেই রাতটা ছিল পূর্ণিমার। মনে মনে দুজনেই বেশ খুশি। সত্যি কথা বলতে এতদিনের কাজে যা পেয়েছি সেগুলো সমস্তটাই কিছু ঝাপসা ভিডিও ফুটেজ ও কিছু অস্পষ্ট কণ্ঠস্বর, যেগুলো শুনতে গেলে গায়ে কাঁটা দেয়। অজানা শব্দগুলোর বিশ্লেষণ করা 4টিখানি কথা নয়, 3 সফটওয়্যারকে কাজে লাগিয়ে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হয়। সেখান থেকে অজানা ফ্রিকোয়েন্সি এর শব্দ বের করাই আমার আসল কাজ। অনেকটা সময় লাগাই এগুলোর পেছনে, কখনো সারা দিন লেগে যায়। আসলে ওটা কি বলতে চেয়েছে, কি তার উদ্দেশ্য, সমস্তটাই জানার জন্য আমি খুব আগ্রহী। এর জন্য সেই ঘরের আর সেই না মানুষের ইতিহাস জেনে নিই আর 2 2 4 করি। তিতির শুধু সেই ডেটাগুলো নিয়ে এডিটিং করে ছেড়ে দেয় সাথে সাথেই। রাত্রি 12টা 45 মিনিট। তিতির সামনে আর আমি পিছনে চলেছি ধীরে ধীরে। করিডোর পেরিয়ে 4 তলায় উঠলাম যখন বুকটা কেমন ধরাস করে ঘা দিল। বড্ড লম্বা প্যাসেজ। আলো ফেলতে গিয়ে মনে হয় এখনই কিছু এসে দেখা দেবেই। নিজেদের পায়ের শব্দ একমাত্র শুনতে পাচ্ছি, আর কিছু না। আস্তে আস্তে এগিয়ে চলেছি দুজনে। পা ফেলে ফেলে খুব ক্যাজুয়ালি হাঁটার চিন্তা করলেও এখানের পরিবেশ সেটা হতে দিচ্ছে না। প্রতিবার পা রাখছি অমনি মনে হচ্ছে আমার পেছনেও কেউ যেন একটা পা রাখলো। সমস্তটাই আমার মনের ভয়, কিন্তু তাও একটা কথা স্বীকার্য, এমন কিছু আছে এখানে যেটা এর আগে কখনোই অনুভূত হয়নি আমার। এক ধরনের চাপ চাপ গাঢ় নিঃশব্দ কানে তালা ধরিয়ে দিচ্ছে। স্পট মার্কিং এর জন্য 4 তলার ওই ঘরটায় ঢোকা মাত্র ভ্যাপসা এক ধরনের শুকনো পোড়া পোড়া গন্ধ নাকে এলো। ড্রয়িং রুমের জানলার কাচ পেরিয়ে চাঁদের আলো মেঝের যে অংশটাতে পড়েছে তাতে সারা ঘর অনেকটাই আলোকিত। ভয়াবহ পরিবেশ তৈরি হওয়ার জন্য যথেষ্ট এইটুকু আলো আধারি। দেওয়ালগুলো খুব অপরিচ্ছন্ন, খয়েরি রঙের বিভিন্ন আকার প্রকারের ছবি আঁকা।
ইনভেস্টিগেশনে অনেক জায়গা ঘুরতে হয়েছে আমাকে। সেখানে কোথাও পঞ্চভুজ আঁকা দেখেছি, বা কোথাও নরমুণ্ডের ছবি অথবা বিশেষ ইঙ্গিত, যেগুলো তন্ত্রবিদ্যার বইতে পাওয়া যায়। কিন্তু এখানের আঁকাগুলো বড্ড অদ্ভুত। বোধ করি এগুলো কোনো একটা ভাষার বর্ণমালা দিয়ে তৈরি কিছু লেখা। জানি না কি লেখা, কিন্তু এটুকু বুঝেছি গন্ডগোলের মূলে এই জায়গাটা তাৎপর্যপূর্ণ। তিতির ওখানে থাকবে ঠিক করলো। স্পট 1। 4 তলার পাশের ঘরটায় আমি ঢুকলাম একা। ওদের শোবার ঘরেই তো ঘটেছিল আর একটা ঘটনা, ওই দিল্লিবাসীদের সাথে। স্থানটা স্পট 2 করে দিলাম। মাইক্রোফোন অন করে বসলাম দুজনে 2 জায়গায়। রাত তখন 2টো। ভূত ব্যাপারটা সত্যি বলতে আমি মানি না। আমার কাছে বিশ্বাসযোগ্য বলতে একমাত্র এক প্রকারের এনার্জি। আমরা পজিটিভ এনার্জি নিয়ে চলি, আর তেনারা চলে নেগেটিভ এনার্জি নিয়ে। এই এনার্জি কখন নিজের রূপ পরিবর্তন করে তা একমাত্র সেই জানে। অপঘাতে বা অস্বাভাবিকভাবে মৃত মানুষেরা সেই স্থান সহজে ত্যাগ করতে পারে না যেখানে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিশেষত তাদের ক্ষেত্রে ঘটে যাদের শ্রাদ্ধ শান্তি করা হয় না। এখানের ঘটনা তো খুব পুরনো নয়, বড় জোর বছরখানেক। ওই ফ্যামিলির দেখা পাওয়া যাবে কিনা জানি না, তবে এবারের অনুভূতি সবার থেকে আলাদা। একটা ব্যাপার আমাকে খুব কষ্ট দেয়। ভূতের এই ইনভেস্টিগেশন প্রথম তো আমার মাথাতেই আসে। মানুষ যখন এই না মানুষের কাহিনীতে এতটা উত্তেজনা প্রকাশ করে, ভেতরে ভেতরে ভয় পাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। সামান্য ভয় পেতে কেউ পড়ে ভূতের গল্প, কেউ বা দেখে ভূতের সিনেমা। ভয় পাওয়ার জন্য মানুষ টাকা খরচ করতেও রাজি। তাহলে এটা নিয়ে একটা কাজকর্ম করাই যেতে পারে। ক্যামেরা সেটআপের সাথে আসল ফুটেজ যদি তুলে ধরতে পারি তাহলে কেমন হয়? তিতিরের সাথে আলোচনা করতেই ও সম্পূর্ণভাবে আগ্রহী হয়ে উঠল, আর আমায় ছাপিয়েই কাজ করা শুরু করে দিল। চ্যানেল বানানো থেকে শুরু করে সমস্তটাই এমনভাবে পাবলিসিটি করে ফেলল যেন আইডিয়াটা ওর মাথা থেকেই এসেছে। ওর বাবা ওকে নিয়ে এতটাই গর্ববোধ করে যে ছেলের নাম ওপরে রেখেই বইটা ছাপার কথা ভাবে। আমি না হয় লিখতে পারি না, তাই ওকে দিয়ে লেখাই। তাতে কি হয়েছে? আমার কথা কেউ ভাবল না কেন? যোগ্য সম্মান পাওয়ার অধিকার কি এই আমার পরিমল বণিকের নেই? ভৌতিক স্থানগুলোর ঠিকানা থেকে শুরু করে সেই জায়গার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেওয়া, একদিন বা দুদিন গিয়ে সেখানের স্পট ভিজিট করা, ফুটেজ থেকে আসল রসদ খোঁজা, সাউন্ড এডিটিং করা, প্রায় সমস্তটাই তো আমি করি। ওর কাজটা কি এখানে? বাপের দোকান চালিয়ে এসে আমার কাজগুলোকে আপলোড করা, আর একদম দিনের দিন শুধু ক্যামেরা ধরে আমায় কৃতার্থ করা? না, এরকমটা আর চলবে না। আমি আর আমার কাজে ওকে রাখবো না। আজ আমি ওকে শেষ করব। তিতিরই আজকে আমার টার্গেট। বই বেরোবে আর 1 সপ্তাহ পরে। একবার সেটা বেরোনোর পর হয়তো আমাকে এই স্থান থেকে বের করে নিজেই সব খ্যাতির অধিকারী হয়ে যেতে পারে। তার আগেই ওর নামটা শুরুতেই উৎসর্গের স্থানে রাখতে চাই, যেভাবেই হোক। ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলে ফেললাম। দেখলাম ওই ঘরটা সেরকমই আলো আধারের জালে বেঁধে আছে।
তিতির রয়েছে ওই সামনের ড্রয়িং রুমে। নিশুতি রাত্রে একটাই আনন্দ, কেউ কোনো কুকর্ম করলেও কারোর চোখে সেটা পড়বে না। ডান পকেট স্পর্শ করে দেখে নিলাম বোঝারিটা ছটফট করছে রক্তের স্বাদ পাওয়ার জন্য। এই ঘরটা বোধ হয় মানুষ খেকো। এর আগে ওই ফ্যামিলি পুরো মরল, এবার মরবে তিতির। সামনে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেওয়াল থেকে মুখটা একটু বার করতেই দেখলাম তিতির পিছন ঘুরে বসে আছে। বেশি শব্দ যাতে না হয় পা টিপে টিপে ছোট ছোট পদক্ষেপ নিলাম। তিতির পিছন ফিরে এক দৃষ্টে তাকিয়ে আছে ওর ক্যামেরার দিকে। সঠিক সময় এসে গেছে। ওর মুন্ডুর পুরো গোল বলটা এখন আমার হাতের খুব সামনে, আর একটু পরেই সেই বলটা আলাদা হয়ে পড়ে যাবে মেঝের ওপর। মেঝেটা আবার করবে রক্ত স্নান। পকেটে হাত ঝুঁকিয়ে জিনিসটা বার করতে যাব, এমন সময় তিতি ঘুরে তাকালো। সমস্ত শরীরটা নিয়ে ঠিক যেন হাওয়া ঘুরিয়ে দিল ওকে। পরের দৃশ্যটা অত্যন্ত মানে কি বলবো বুঝতে পারছি না। এটা কার মুখ? তিতিরের শরীরে এটা কার কোন মেয়ের মুখ? চোখের কুটুরটা ফাঁকা কেন? গলার কাছে চাপ চাপ রক্তের দাগ। আমার দিকে না চোখে তাকিয়ে আছে আর ফুঁসছে ফুঁসছে। ঘর ঘর গলার স্বর শুনতে পাচ্ছি। ভজারিটা আমার হাত থেকে ততক্ষণে পড়ে গেল খান খান শব্দ করতে করতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পিকনিক গার্ডেনের সেই বাড়ির নিচে যেখানে গত রাতে একটা ডেড বডি পাওয়া গেছে। এখন আপনাদের সঙ্গে রয়েছেন এক বিশেষ ব্যক্তি, যিনি ওই ব্যক্তির বন্ধু, এবং উনি দাবি করেন যে ঘটনাস্থলে উনিই ছিলেন, কিন্তু পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছিলেন। এখন আবার ফিরে এসেছেন সত্যিটা জানাবেন বলে। তাই জেনে নিন ওনার কাছে আসল ঘটনা। স্যার, আপনার নাম কি? আমার নাম তিতির। কি ঘটেছিল কাল রাতে, যদি একটু খুলে বলেন। সঠিকভাবে আমার মনে নেই কি ঘটেছিল, তবে আমরা স্পট মার্কিংয়ের পর দুজনেই দুই জায়গায় বসলাম। তার ঠিক কিছুক্ষণ পর আমার শরীরটা ক্রমশ ভারী হতে থাকে। এর আগে এমন কখনো ঘটেনি। ক্রমশ ভারী হতে হতে আমি ঢুলে পড়লাম। ক্রমশ মনে হতে লাগলো আমার শরীরে কিছু একটা প্রবেশ করছে আমার অনুমতি না নিয়ে। বুকের খাঁচাটাতে চাপ অনুভব করছি। আমি আর আমিতে নেই। আমি তারপরই জ্ঞান হারিয়েছি। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না, কিন্তু চোখ খুলতেই দেখলাম পরিমল শুয়ে আছে আমার সামনে, দেহ প্রাণহীন। খবরটা বন্ধ করে দিল মর্গের ডাক্তারটা। পোস্টমর্টেম কমপ্লিট। খাতায় নাম পরিমল বণিক। কজ অফ ডেথ প্যানিক অ্যাটাক। আপনারা শুনলেন ব্রেকিং নিউজ। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের প্রশ্ন, গল্পানুযায়ী ডেড বডিটি যে বাড়িতে পাওয়া গিয়েছিল সেটি কোথায় অবস্থিত? উত্তরটি আমাদের কমেন্ট করে জানান। গল্পের সূত্রধার আমি অন্বেষা পাঠক। পরিমলের চরিত্রে অস্মিত ঘোষ, তিতিরের চরিত্রে শঙ্কর চক্রবর্তী, রিপোর্টারের চরিত্রে বিপাশা পাঠক, স্থানীয় লোকের চরিত্রে সায়ন্তন খামরুই। ভিডিওটির পোস্টার ডিজাইন করেছেন নয়ন দাস। ভিডিওটির সাউন্ড ডিজাইন করেছেন রাহুল পাঁচা এবং বিশেষ সহযোগিতায় বিপাশা পাঠক ও অরিত্রী সামন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে
বাকিদের শোনাবেন। গল্পটি পরিবেশনায় কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আমাদের নতুন গল্প খুব শীঘ্রই আসতে চলেছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।